বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্যাগ কোয়েশ্চেনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো এখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের বোর্ড কোয়েশ্চেনগুলো ধারাবাহিকভাবে যে সলিউশন, এখন 22 নাম্বার যে প্র্যাকটিসের 22 নাম্বার কোয়েশ্চেন, 22 নাম্বার কোয়েশ্চেনটা সলিউশন করব, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব। এখনও যারা আমাদের এই যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, দ্রুততার সাথে এই যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন, কারণ বাংলাদেশে এই প্রথম আমরাই সম্পূর্ণ ডিজিটালাইজড বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি ইজি ইংলিশ গ্রামার বইটা কেনেন, সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাবেন। কিভাবে? কারণ আমরা প্রত্যেকটা টপিকে কিউআর কোড দিয়ে দিয়েছি, যেখানে আপনি কোনো প্রবলেম ফেস করলে সঙ্গে সঙ্গে কিউআর কোডটা জাস্ট স্ক্যান করবেন, একজন শিক্ষক, আপনাদের একজন মেন্টর আপনার সামনে হাজির হয়ে আপনার সমস্যার সমাধান করে দেবে। দেখেন এখানে 22 নাম্বার কোয়েশ্চেনের এতে লেখা আছে, 22 নম্বর কোয়েশ্চেনের এ নাম্বারে কি লেখা আছে দেখেন প্রশ্ন, দ্য আনফেড শুড বি ফেড। কি দেওয়া আছে? দ্য আনফেড শুড বি ফেড। এই যে কলিজার ভাই বোন, আনফেড, দ্য আনফেড বলতে পৃথিবীর যত না খাওয়া মানুষজন আছে সবাইকে বোঝানো হয়েছে। তার মানে এটা প্লুরাল কমন নাউন। এটা কি হয়েছে? প্লুরাল কমন নাউন। শুড বি ফেড স্টেটমেন্টটা দেওয়া আছে হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক। তাহলে শুড আছে, আমরা যদি শুড লিখি এর সাথে কি যোগ করতে হবে? নট। শুডেন্ট। আর দ্য আনফেড বলতে পৃথিবীর সব না খাওয়া মানুষজনকে বোঝানো হয়েছে, এই জন্য আনসার হবে দেই। শুডেন্ট দেই, আনসার কি হবে? শুডেন্ট দেই। আচ্ছা, বি নাম্বার, হি লেট মি ডু দ্য ওয়ার্ক। হি লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে লেট মি দেওয়া আছে, ডু দ্য ওয়ার্ক দেওয়া আছে। মনোযোগ দিয়ে খেয়াল করেন কলিজা ভাই বোন, এই যে লেটটা দেওয়া আছে শব্দটা, হি লেট মি ডু দ্য ওয়ার্ক, এটা দেওয়া আছে না? এই লেট শব্দটা আমরা জানি V1 লেট, V2 লেট, V3 লেট, অর্থাৎ V1, V2 এবং V3 দেখতে একই রকম, V3 দেখতে একই রকম। তো দেখতে একই রকম, এটা নির্ভর করবে সাবজেক্টের উপরে, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে নাকি পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। কলিজার ভাই বোন, এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্বাভাবিক নিয়ম আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানেই ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করা থাকে। তো এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইতো, তাহলে হি লেট হইতো না, লেটস হইতো। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাতে এস যোগ করতে হতো। যেহেতু এস যোগ করা নাই, তার মানে বুঝতে হবে এটা V2 আছে। কি আছে? V2 আছে। আনসার হবে হি লেট মি ডু দ্য ওয়ার্ক, এইটা আছে, তার মানে স্টেটমেন্ট দেওয়া আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। তাহলে ডিড, এর সাথে নট যোগ করলে হয় ডিডেন্ট, আর আনসার হবে হি। ডিডেন্ট হি, আনসার কি হবে? ডিডেন্ট হি। আচ্ছা, সি নাম্বার, দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েস। দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েস। দ্য টাইটানিক সাবজেক্ট, এই যে স্যাঙ্ক, এটা দেওয়া আছে V2, এটা কি দেওয়া আছে? V2 দেওয়া আছে। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে প্রশ্নে যদি V2 দেওয়া থাকে, এর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনে ডিড ব্যবহার করতে হয়, এটা তো আমরা জানি, ভালো কথা। তো দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েস, প্রথম ভয়েসেই, অর্থাৎ প্রথম যাত্রাতে ডুবে গেছে। এখন যেহেতু স্টেটমেন্ট হ্যাঁ বোধক আছে, আনসার হবে না বোধক, তাহলে আনসার হবে ডিড, এর সাথে নট যোগ করলে হয়ে যায় ডিডেন্ট। এখন সাবজেক্ট দেওয়া আছে দ্য টাইটানিক, দ্য টাইটানিকের পরিবর্তে শিও লেখা যায়, ইটো লেখা যায়। আপনি শিও লিখতে পারেন, আবার এটা পরিবর্তে ইটো লিখতে পারেন, অর্থাৎ আনসার হবে ডিডেন্ট শি অথবা ডিডেন্ট ইট। দ্য টাইটানিক স্যাং অন ইটস ফার্স্ট ভয়েস, ডিডেন্ট শি অর ডিডেন্ট ইট। কোয়েশ্চেন নাম্বার ডি, there is no school in our village। বলছে there is no school in our village, or there is no school in our village। There is no school in our village, or there is no school in our village। তার মানে there is no school in our village, এটা is no দেওয়া আছে, স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ, আমাকে আনসার লিখতে হবে অ্যাফার্মেটিভ। কারণ এটা আমরা স্বাভাবিকভাবে জানি যে স্টেটমেন্ট কখনো যদি কি দেওয়া থাকে, অ্যাফার্মেটিভ দেওয়া থাকে,
আনসার হবে নেগেটিভ, আবার স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে আনসার হবে অ্যাফার্মেটিভ। সো এখানে দেখতে পাচ্ছি স্টেটমেন্ট নেগেটিভ দেওয়া আছে, আনসার হবে অ্যাফার্মেটিভ। তো অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া, সরি এখানে দেখেন টু বি ভার্ব দেওয়া আছে, কি দেওয়া আছে, টু বি ভার্ব দেওয়া আছে। টু বি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব নাই, অর্থাৎ দেয়ার ইজ নো আদার ভার্ব উইদাউট টু বি ভার্ব। তো টু বি ভার্বটাই যেহেতু মেইন ভার্ব, তো আমাকে এইটাই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। দেওয়া আছে ইজ, লিখলাম ইজ। এটা যেহেতু স্টেটমেন্টটা নেগেটিভ দেওয়া আছে, আমাকে বানাইতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে ইজ, সাবজেক্ট দেওয়া আছে দেয়ার, দেয়ারের প্রোনাউন হিসেবে দেয়ারই ব্যবহার করতে হবে, এই জন্য আনসার হয়েছে ইজ দেয়ার। আনসার কি, ইজ দেয়ার, অর্থাৎ দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ ইজ দেয়ার, অথবা দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ ইজ দেয়ার। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে ই নাম্বার প্রশ্নের আনসার। যদি আমরা চিন্তা করি কি লেখা আছে, প্রশ্ন দেওয়া আছে গুড মর্নিং স্যার, কি দেওয়া আছে, গুড মর্নিং স্যার, শুভ সকাল স্যার। এই যে গুড মর্নিং, যত গ্রিটিংস আছে, অর্থাৎ গ্রিটিংস দিয়ে যত বাক্য থাকবে সবগুলোর আনসার ডোন্ট আই হবে, কি হবে, ডোন্ট আই, অর্থাৎ নেগেটিভ আনসার হবে। স্টেটমেন্টটা আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন করবেন অনেকেই, কলিজা ভাই বোন অনেকেই বুঝেন না, আবার অনেকেই সরাসরি মুখস্থ করেন এটা যে গ্রিটিংস থাকলে ডোন্ট আই হয় মুখস্থ, কিন্তু ডোন্ট আই কোত্থেকে আসলো? দেখেন আপনাদের একদম চমকপ্রদ, আপনাদের জীবনের মোড় ঘুরাই দিচ্ছি। দেখেন গুড মর্নিং মানে কি জানেন? এটা লেখা আছে মনে মনে, বাক্য কি লেখা আছে জানেন? বাক্য এরকম লেখা আছে যে আই উইশ ইউ গুড মর্নিং, আই উইশ ইউ গুড মর্নিং, এরপরে স্যার দেওয়া আছে, এই যে স্যার লিখলাম, গুড মর্নিং স্যার, তারপরে কমা, তারপরে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের প্রশ্ন। আচ্ছা, এই হচ্ছে পুরো বাক্য, এটা লেখা আছে মনে মনে ধরতে হবে। গুড মর্নিং মানে আই উইশ ইউ গুড মর্নিং স্যার, আই উইশ ইউ গুড মর্নিং স্যার। তো এই বাক্যটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে দেখেন তো কলিজার ভাই বোন, যারা একেবারে দুর্বল, যারা অনেক বেশি অ্যাডভান্স কিন্তু ডোন্ট আই হয়, গুড মর্নিং, এরকম যত বাক্য আছে, হ্যাপি বার্থডে, এই সমস্ত যত বাক্যগুলো আছে, হ্যাপি নিউ ইয়ার, এগুলো বলেন না, বলেন তো কলিজার ভাই বোন? তো এর কেন গুড মর্নিং হয়? যারা অনেকবার মুখস্থের মতো করে ফেলছেন কিন্তু এক্স্যাক্টলি রুলসটা জানেন, কোত্থেকে আসলো, এর ব্যাখ্যাটা কি, এর এক্সপ্লেনেশনটা কি? পুরো বাক্য কি জানেন? আই উইশ ইউ গুড মর্নিং। তো এই বাক্যের ট্যাগ কোশ্চেন কি হবে এবার বলেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট দেওয়া আছে আই, ওকে ভালো কথা, ভার্ব দেওয়া আছে উইশ, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয়ে থাকে তাহলে আয়ের সাথে তো আর ডাজ ব্যবহার করা যাবে না, তাই না? কি ব্যবহার করতে হবে? ডু ব্যবহার করতে হবে। তো আমরা ডু লিখলাম, আর স্টেটমেন্টের দিকে তাকায় দেখতে পাচ্ছি যে এইখানে দেওয়া আছে হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, আনসার হবে নেগেটিভ। আনসার কি হবে? নেগেটিভ। তার মানে ডোন্ট আই, আনসার কি হবে? ডোন্ট আই। এজন্য এটা আনসার হয়েছে ডোন্ট আই। আনসার কি হয়েছে? ডোন্ট আই। বুঝতে পারছেন কি না? এর আনসার হয়ে গেছে ডোন্ট আই, অর্থাৎ ওই সূত্র অনুযায়ী ই নাম্বারের আনসার হয় ডোন্ট আই। কলিজার ভাই বোন যারা স্ক্যান করে এইটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি জীবনে আর কোনো দিন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, তারপরে হচ্ছে হ্যাপি বার্থডে, তারপরে হ্যাপি নিউ ইয়ার, এগুলো যত উইশ আছে, থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ, আই উইশ ইউ, থ্যাংক ইউ, এই সমস্ত বাক্যগুলো সবসময়ের জন্য কেন ডোন্ট চাই লিখতে হয়, আর কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, হোপসো বুঝতে পারছেন। সো কলজা ভাইবেন, এই যে দেখেন আগে আপনার ধারণা ছিল মুখস্থ করে ফেলছেন যে গুড মর্নিং থাকলে ডোন্ট চাই, আপনি কিন্তু অনেক বেশি ব্রিলিয়ান্ট, অনেক ভালো গ্রামার জানেন। নেভারদালেস ইউ ডিডেন্ট নো হাউ দ্য আনসার ডোন্ট আই কাম ফ্রম, কোথা থেকে আসছে এটা আপনি জানতেন না। চিন্তা করেন, তার মানে এখন ব্যাখ্যা, এই যে সহজ সরল প্রাণবন্তভাবে ব্যাখ্যা দিলাম, এটাকে যদি আরও সহজ সরলভাবে নিতে চান তাহলে অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ। এবার যদি আমরা 23 নম্বর প্রশ্নে যাই, কত নাম্বার? 23 নম্বর প্রশ্নে যাব এবং এর আনসার দেখব যে কি হয়। ওকে, 23-এর একে বলছে অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। আচ্ছা, এটা কিন্তু ইরেজ করে দিলাম, এখানে আনসার লিখতে হবে, অর্থাৎ 23-এর এ নাম্বারের আনসার যেহেতু লিখতে হবে এজন্য এটা ইরেজ করে দিলাম। ঠিক আছে, জাস্ট ব্যাখ্যা দিয়ে দিছি, আপনারা এটা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এবার যদি যাই অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট, স্টেটমেন্টটা দেওয়া আছে হ্যাঁ বোধক, আনসার করব না বোধক। তার পূর্বে আমরা দেখব এভরিবডি দেওয়া আছে সাবজেক্ট, অর্থাৎ কাপল ওয়ার্ড দেওয়া আছে। কি দেওয়া আছে কলজা ভাই বোন? কাপল ওয়ার্ড দেওয়া আছে। যেহেতু কাপল ওয়ার্ড দেওয়া আছে তাহলে এইটা আনসার লাইকস দেখে বুঝতে হবে ডাজ হয়, কিন্তু কাপল ওয়ার্ডের প্রোনাউন যেন কি কলিজার ভাই বোন? দেই। দেই সাথে কি কখনো ডাজ লিখি? অবশ্যই লিখি না। তাহলে কি লিখি? ডু লিখি। লিখলাম ডু। তাহলে এর সাথে যদি আমরা নট যোগ করি হয়ে যায় ডোন্ট। তাহলে আনসার হচ্ছে ডোন্ট দেই। আনসার কি হয়ে যাচ্ছে? ডোন্ট দেই হয়ে যাচ্ছে। আনসার হচ্ছে ডোন্ট দেই। আচ্ছা, বি নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই, স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। বলছে স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। এই যে হার্ডলি দেওয়া আছে, কি দেওয়া আছে? হার্ডলি দেওয়া আছে। হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল এবং ফিউ, এগুলো যদি থাকে এই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে কি বলা হয়? থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। মনে আছে তো বলছে ভাই বোন? আর থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ডের ক্ষেত্রে স্টেটমেন্টটা নেগেটিভ, আনসার লিখতে হয় অ্যাফার্মেটিভ। তো এইটা দেওয়া আছে মিস, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা লিখবো ডু। কি লিখবো? ডু। ভালো কথা। তাহলে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড মনে থাকবে তো? অর্থাৎ থার্ড জেন্ডাররা যেমন দেখতে হুবহু মেয়েদের মতো, এক্স্যাক্টলি মেয়ে নয়, ঠিক একইভাবে হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল ফিউ, এগুলো দেখতে হুবহু হ্যাঁ বোধক, কিন্তু এর ভেতরের অর্থ হচ্ছে না বোধক। তার মানে এর জন্য স্টেটমেন্ট না বোধক, আনসার হবে হ্যাঁ বোধক ডু। স্টুডেন্টস এর প্রোনাউন হবে হচ্ছে দেই। প্রোনাউনটা কি হয়ে যাবে? দেই হয়ে যাবে, কারণ একজন না একের অধিক। আচ্ছা, সি নাম্বার, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট। নাথিং ইজ মোর এনজয়েবল দেন, বলছে টু দেম দেন ক্রিকেট। তার নাথিং আছে, না বোধক করেই দেওয়া আছে, থিং যুক্ত। আমরা জানি যে কোনো ওয়ার্ডের সাথে যদি থিং যুক্ত থাকে, টিএস, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, এর প্রোনাউন হয় ইট। থিং যুক্ত যে কোনো কিছুর সিঙ্গেলের প্রোনাউন হয় ইট। তার মানে এটা কিন্তু না করেই দিছে। স্টেটমেন্টটা না বোধক, স্টেটমেন্ট না বোধক আছে, আনসার হবে হ্যাঁ বোধক। তো ইজ ব্যতীত অন্য কোনো ভার্ব নাই, এটাই টু বি ভার্ব, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার এটা অক্সিলিয়ারি ভার্ব। ইজ ইট, আনসার হবে ইজ ইট। ওকে, ডি নাম্বার, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, এটা দেওয়া আছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে শেষের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। শেষের সাবজেক্ট কি দেওয়া আছে? দ্য গেম। ভার্ব কি দেওয়া আছে? ইজ। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, আনসার হবে ইজ। এর সাথে যদি নট যোগ করি হয়ে যায় ইজেন্ট। তাহলে ইজেন্ট গেমের পরিবর্তে হয়ে যাবে ইট। অর্থাৎ দ্য গেম এটা বস্তুবাচক, এর প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, এর জন্য আনসার হবে ইজেন্ট ইট। আনসার কি হবে? ইজেন্ট ইট। 23-এর ই, লাস্ট বাট নট দ্য লিস্ট। ওকে, 23-এর ই, লাস্ট বাট নট দ্য লিস্ট। আচ্ছা, এটা দেখেন, লেটস প্লে দিস গেম। কি হয়েছে? লেটস প্লে দিস গেম। লেটস বা লেটাস থাকলে এটার বলার দরকারই নাই, আপনারা সরাসরি শ্যালুই লিখবেন, এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। লেটস অথবা লেটাস থাকলে শ্যালুই হবে। কি হবে? শ্যালুই। ঠিক এইভাবে প্রত্যেকটা গ্রামার পার্ট যদি আপনি সহজ সরল করে সহজ এবং সাবলীলভাবে বুঝে বুঝে আনসার লিখতে চান, ভালো শিখতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। আচ্ছা, এবার যদি আমরা 24 নম্বরের সলিউশনে যাই, কোথায় যাই? 24 নম্বরের সলিউশনে যাই, দেখি কি পাওয়া যায় 24 নম্বরে। 24-এর এতে বলল দ্য হ্যাবিট অব রিডিং ইজ গুড। দ্য হ্যাবিট অব রিডিং ইজ গুড। এখানে টু বি ভার্বই মেইন ভার্ব, আবার টু বি ভার্বই অক্সিলিয়ারি ভার্ব। স্বাভাবিক আমাকে এটাই নিতে হবে। আর সাবজেক্ট আছে দ্য হ্যাবিট অব রিডিং, দ্য হ্যাবিট, তার মানে এটা বস্তুবাচক বিষয়। স্টেটমেন্ট আছে হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক, এই জন্য আনসার লিখতে হবে ইজেন্ট। আর স্টেটমেন্টের যে সাবজেক্ট, এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, এই জন্য আনসার হবে ইজেন্ট ইট। আনসার কি হবে? ইজেন্ট ইট। আচ্ছা, বি নাম্বার, বাট উই হার্ডলি ফাইন্ড ইট
in us but we hardly find it in us ভালো কথা এই যে হার্ডলি শব্দটা দেওয়া আছে এটা কি ওয়ার্ড মনে আছে তো কলজা ভাই বোন হার্ডলি কে কি বলা হয় এক্স্যাক্টলি এটাকে বলা হয় হচ্ছে থার্ড জেন্ডার মার্কার ওয়ার্ড কি বলা হয় থার্ড জেন্ডার মার্কার ওয়ার্ড যেহেতু থার্ড জেন্ডার মার্কার ওয়ার্ড বলা হয় তো থার্ড জেন্ডার মার্কার ওয়ার্ডগুলো সবসময় দেখতে হ্যাঁ বোধক হলেও এর ভেতরের অর্থ না বোধক তার মানে স্টেটমেন্টটা দেওয়া আছে না বোধক আমার আনসার হবে হ্যাঁ বোধক বাট উই হার্ডলি ফাইন্ড প্রেজেন্ট টেন্স আছে যেহেতু সাবজেক্ট আছে উই তো উই এর সাথে তো কোনো দিন ডাজ হতে পারে না কোনো দিনও ডাজ হতে পারে না তাহলে ডু হবে তো ডু উই আনসার হবে ডু উই উই কেন হবে প্রোনাউন উই তো দেওয়াই আছে এটা তো আর পরিবর্তন করতে পারি না ওকে সি নাম্বার অ্যাজ দ্য সেম ওয়ে দেওয়া আছে এভরিবডি লাভস আ স্টাডিয়াস স্টুডেন্ট দেখেন কি দেওয়া আছে এভরিবডি লাভস আ স্টাডিয়াস স্টুডেন্ট তার মানে এভরিবডি দেওয়া আছে কি দেওয়া আছে এভরিবডি এভরিবডিটা কি বলেন তো এভরিবডিটা হচ্ছে কাপল ওয়ার্ড এক্স্যাক্টলি সামওয়ান সামবডি এভরিওয়ান এভরিবডি নো ওয়ান নোবডি এনিওয়ান এনিবডি নান ওয়াল আর ওয়ান নান অল আর ওয়ান এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর প্রোনাউন ব্যবহার করতে হয় দেই কি ব্যবহার করতে হয় দেই as the given statement is affirmative answer will be negative so subject is given here everybody I mean couple word in my language I just try to use this word as a couple word to make my students understand very clearly and easily I just can use this word I mean as a couple word so that my students or collegiate bhai bon can understand it or remember it very easiest way or funny way just nothing else acha tar mane everybody as a statement affirmative answer will be negative kintu loves থাকা সত্ত্বেও আমরা does লিখতে পারবো না কেন স্টেটমেন্টের সাবজেক্ট দেওয়া আছে এভরিবডি অর্থাৎ এটা কাপল ওয়ার্ড এর প্রোনাউন দে দের সাথে তো ডাজ হতে পারে না দের সাথে কি হতে পারে না ডাজ হতে পারে না দের সাথে হয়েছে ডোন্ট আর এরপরে এভরিবডি এর প্রোনাউন ফর্ম হচ্ছে দেই নাম্বার ডি উই অট টু গিভ হিম বুকস উই ওয়াট টু গিভ হিম বুকস উই অট টু গিভ হিম বুকস উই ওয়াট টু গিভ হিম বুকস উই ওয়াট টু গিভ হিম বুকস আচ্ছা এই যে বাক্যটা দেওয়া আছে দেখেন এইখানে স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ আনসার করতে হবে নেগেটিভ আচ্ছা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব হিসেবে দেখেন অট দেওয়া আছে অট টু দেওয়া আছে এটাকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব শুড আছে না কলেজা ভাই বোন শুড এবং অট টু সেম মিনিং ক্যারি করে শুড এবং অট টু শুড সমান সমান অট টু অট টু একই অর্থ মানে উচিত অর্থে ব্যবহার করা হয় কি অর্থে ব্যবহার করা হয় উচিত অর্থে ব্যবহার করা হয় এটার বাংলা অর্থ হচ্ছে উচিত বাংলা অর্থ কি উচিত অর্থাৎ শুড এবং অট টু একই অর্থে ব্যবহার করা উচিত অর্থে তো এখানে দেখতে পাচ্ছি উই অট টু গিভ হিম বুকস অট টু দেওয়া আছে এটা আমরা যদি অট নেই এটা যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব যা আছে তাই নিতে হয় অট টু নেওয়া যাবে না টু কিন্তু আসবে না বাট এর সাথে নট যোগ করলে হয় অটেন্ট নট যোগ করলে কি হয়ে যায় অটেন্ট হয়ে যায় এটা যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে আনসার হবে নেগেটিভ এজন্য হয়ে গেল অটেন্ট এবার সাবজেক্ট উই দেওয়া আছে প্রোনাউন উই হবে অর্থাৎ অটেন্ট উই অট টু গিভ হিম বুকস অটেন্ট ই বুকস গিভ আস নলেজ বুকস গিভ আস নলেজ এখানে দেখেন সাবজেক্ট বুকস দেওয়া আছে গিভ আস নলেজ গিভ দেওয়া আছে ভার্ব এখন এইটাকে যখন আমরা আনসার লিখব স্টেটমেন্ট দেওয়া আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ তো নেগেটিভ আনসার যদি হয় স্টেটমেন্টকে পরিবর্তন করে আনসার নেগেটিভ হলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর সাবজেক্ট বুকস দেওয়া আছে যেহেতু তার মানে এটা ডাজ হতে পারে না এটা হবে ডোন্ট কি হয়ে যাবে ডোন্ট স্টেটমেন্ট নেগেটিভ ডোন্ট হয়ে যাবে আর বুকসের প্রোনাউন হবে দে
একটা বই হলে ইট লিখতাম, তখন ডাজেন্ট লিখতাম, কিন্তু বুকস দেওয়া আছে একের অধিক, এর প্রোনাউন ফর্ম দেই, আর দের সাথে কোনোদিন ডাজ নট হতে পারে না, ডোন্ট হয়, এজন্য আনসার লিখতে হয়েছে ডোন্ট দেই। এই ছিল হচ্ছে 24 নাম্বার প্রশ্নের আনসার। সো কলেজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, অফকোর্স আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং আমার মতো করে উইদাউট দ্যাট মিন টেকিং হেল্প ফ্রম আদার্স ইউ ক্যান সলভ এনি প্রবলেম ইনশাল্লাহ। ওকে, সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।